হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নেত্রা আইএস। আজকে আমরা 5 অক্টোবর 2023 সালের দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করতে চলেছি। আজকের নিউজ পেপারে যদি ফার্স্ট আমরা আর্টিকেল দেখে থাকি, সেটা সিকিমের রিসেন্টলি হয়ে যাওয়া ফ্ল্যাশ ফ্লাডের বিষয়, যার কিনা প্রভাব আমরা উত্তরবঙ্গেও লক্ষ্য করতে পারবো, এর সাথে বাংলাদেশেও এটা দেখা যাবে। তো রিসেন্টলি আমরা যদি দেখে থাকি হয়েছেটা কি, আমাদের সিকিমের মূলত একটা জায়গা রয়েছে যেটা হলো লোটাক লেক। এই অঞ্চলটাতে আমরা ক্লাউড বার্ডস লক্ষ্য করতে পারি বা মেঘ ভাঙা বৃষ্টি লক্ষ্য করতে পারি। মেঘ ভাঙা বৃষ্টিকে আমি কিছুক্ষণে আসছি। বাট এই যে মেঘ ভাঙা বৃষ্টি রয়েছে, এর ফলস্বরূপ আমরা দেখতে পাই সেখানে হঠাৎ করে প্রচণ্ড বেশি বৃষ্টি হতে শুরু করে। এবং এই যে প্রচণ্ড বেশি বৃষ্টি হতে শুরু করে, এর ফলে সেই জল ধীরে ধীরে নিচে তিস্তার যে নদী রয়েছে বা তার যে ক্যাচমেন্ট বেসিন রয়েছে সেদিকে আসতে শুরু করে। এবং সেখানে যখন প্রচুর বেশি পরিমাণে জল এসে বলতে পারো সেই বাঁধকে ভরিয়ে দেয়, বা সেখানে থাকা আমাদের যে মূলত চুংতাং ড্যাম যে রয়েছে সেটাকে যখন ভরিয়ে দেয়, তখন বাধ্য হয়ে তারা কিন্তু এই যে অঞ্চল রয়েছে এই বাঁধ থেকে কিছু পরিমাণে জল ছেড়ে দেয় এবং কিছুটা অংশ ভেঙেও যায়। এবং এই যে বিষয়টা রয়েছে, মূলত আমাদের জল যে হঠাৎ করে ছেড়ে দেয়, এর ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি নদীর যে নিম্ন প্রবাহ রয়েছে বা ওই অঞ্চলের থেকে তার নিচের যে ডাউনস্ট্রিম রয়েছে, সেই অঞ্চলটাতে কিন্তু হঠাৎ করে জলের পরিমাণ খুব বেশি বেড়ে যায়। সাধারণ আমাদের জলের সীমা যেটা থেকে থাকে তার থেকে প্রায় 15 থেকে 20 ফিট জল যে রয়েছে সেটা বেড়ে যায়। এবং এই যে হঠাৎ করে সেই অঞ্চলে জলের পরিমাণ বেড়ে যায়, এটা সম্পূর্ণ আচমকাভাবে হয়ে থাকে। এই কারণে এই ধরনের বন্যাকে আমরা বলে থাকি ফ্ল্যাশ ফ্লাড বা হড়পা বান। এই যে হড়পা বান রয়েছে, এর ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি ভীষণ ক্ষতি হয়ে যায় আমাদের তিস্তা এবং তার সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেখানে। এবং এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারি আমাদের বড় একখানা ড্যাম যেটা তৈরি করতে প্রায় 25,000 কোটি খরচ হয়েছিল, সেটা পর্যন্ত ভেঙে গিয়েছে। এবং শুধু সেটুকুই নয়, আমরা যদি ন্যাশনাল হাইওয়ে দেখে থাকি, যেটা কিনা গ্যাংটকের সাথে ভারতের বাকি অংশকে মূলত লিঙ্ক করে থাকে, সেটার বহু অংশ ভেঙে গিয়েছে। আমরা যদি দেখে থাকি আমাদের ইন্দ্রেণী ব্রিজ যে রয়েছে, মূলত স্টিল ব্রিজ, যেটা কিনা সিংতামে অবস্থান করছে, সেটা ভেঙে গিয়েছে। এবং এই সকল ব্রিজগুলো যে রয়েছে এগুলো ভেঙে যাওয়াতে আমরা সিকিমে কিন্তু ডাইরেক্টলি ল্যান্ড রোডের মাধ্যমে বা রাস্তার মাধ্যমে কিন্তু যেতে পর্যন্ত পারছি না। এবং এই কারণগুলোর জন্য আমরা লক্ষ্য করতে পারছি আমাদের সিকিমের সাথে এক কানেক্টিভিটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এবং তার সাথে সেই অঞ্চলে এই যে ডিজাস্টার হচ্ছে সেটার জন্য রিলিফ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এবং শুধু এটা আমাদের সম্পত্তি যে হানি করছে সেটাই নয়, এটা ভীষণভাবে আমাদের জীবনহানি ঘটাচ্ছে। আমরা যদি দেখে থাকি অলরেডি এই যে পেপার রিলিজ হয়েছে যখন, সেই পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পেয়েছি, প্লাস 26 জন আমাদের জওয়ান যে রয়েছে তারা ভেসে গিয়েছে। তারা কোথায় আছে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। এর সাথে সাথে প্রায় 29 জন রয়েছে যারা ভীষণভাবে আহত, এবং প্রায় 80টার মতো এরকম বলতে পারো কার রয়েছে যেগুলো কিনা ডুবে গিয়েছে। তো এইরকম বিভিন্ন ঘটনা যে রয়েছে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সিকিম জুড়ে দেখতে পাচ্ছি। এবং এটা নয় যে এটা শুধু সিকিমের মধ্যে সীমাবদ্ধ। আমরা যদি লক্ষ্য করে থাকি পশ্চিমবঙ্গের যে উত্তরের অংশটা রয়েছে বা উত্তরবঙ্গ যে রয়েছে, সেই উত্তরবঙ্গেও কিন্তু আমাদের ভীষণভাবে বন্যার সম্ভাবনা দেখা দিচ্ছে, মূলত তিস্তার সংলগ্ন অঞ্চলে, বিশেষত জলপাইগুড়ি যে জেলা রয়েছে সেখানে। এবং শুধু জলপাইগুড়ি জেলাতেই নয় পশ্চিমবঙ্গের, এটা কিন্তু ফার্দার বাংলাদেশে প্রবেশ করে যখন যমুনাতে মেশে তার আগে পর্যন্ত ভীষণভাবে বন্যা ঘটাতে পারে। তো এই দুটো অঞ্চলেও কিন্তু আমাদের ফ্লাড অ্যালার্ট ইস্যু করা হয়েছে। ইনফ্যাক্ট এই কারণে তুমি দেখবে রাজ্যপাল কিন্তু উত্তরবঙ্গে সফরেও গিয়েছেন। এর সাথে আমরা যদি লক্ষ্য করে থাকি আমাদের এই যে তিস্তা এবং তিস্তার সংলগ্ন অঞ্চলগুলো যে রয়েছে, এই অঞ্চলে ভীষণভাবে কিন্তু আমাদের ল্যান্ডস্লাইড বা ভূমিধসও নামছে। এর ফলে শুধু আমাদের ওয়াটার ফ্লো নয়, তুমি দেখতে পাবে জল যে রয়েছে জলের সাথে কাদা এত মিশে গিয়েছে যে জলের ঘনত্ব ভীষণ বেড়ে গিয়েছে। এর ফলে এগুলোকে আর আমরা ওয়াটার ফ্লো নয়, এগুলোকে আমরা মাড ফ্লো বলে থাকি, যেখানে কিনা জলের সাথে কাদা প্রচণ্ড হারে মিশে থাকে। এর ফলে এটাকে কাদা প্রবাহও আমরা বলতে পারি। বাট মূলত যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লাউড বার্স্ট কী করে হতে পারে এবং সেই ক্লাউড বার্স্ট থেকে ফ্ল্যাশ ফ্লাড কী করে সৃষ্টি হয়। লেটার সাপোজ এখানে তুমি যদি ছবিটা দেখে থাকো, মনে করো এখানে এটা আমাদের একটা পাহাড় এবং এদিকে এটা একটা পাহাড়। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে পাহাড়ি অঞ্চল রয়েছে, এই পাহাড়ি অঞ্চলে মনে করো জাস্ট হঠাৎ করে বৃষ্টি হলো, কেন হলো আমি একটু পরে বলছি। বাট যদি হঠাৎ করে এই অঞ্চলে বৃষ্টি হয়ে থাকে, তখন
আমাদের মনে করো সমভূমি অঞ্চলে আমরা যে বাস করে থাকি, এখানে যদি বৃষ্টি হয়, এখানে বৃষ্টি হলে জল চারিদিকে ছড়িয়ে যায় বা একটা নির্দিষ্ট ঢাল বেয়ে চলে যায়। বাট পাহাড়ে যখন বৃষ্টি হয় সমস্ত জল কিন্তু একটা নির্দিষ্ট চ্যানেলাইজড ওয়েতে এসে থাকে এবং একটা খুবই সরু অঞ্চল দিয়ে সমস্ত জল প্রবাহিত হতে শুরু করে। ফলে বিশাল সংখ্যক অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টির জল একটা সরু অঞ্চল দিয়ে একবারে আসতে শুরু করে এবং এভাবেই কিন্তু পাহাড়ি অঞ্চলে আমরা হরপাবান দেখতে পাই, যেটা উত্তরাখণ্ডে, হিমাচলে, এখন সিকিমে ভীষণভাবে প্রচুর জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি। বাট এটা তৈরি হয়ে থাকে মূলত আমাদের ক্লাউড বার্স্টের ফলস্বরূপই, বা ক্লাউড বার্স্টের ফলস্বরূপ এটা ভয়ানক আকার ধারণ করতে পারে। এছাড়া হরপাবান আমরা এর আগেও অনেক দেখেছি। ইনফ্যাক্ট আমরা যদি লক্ষ্য করে থাকি, আজ থেকে 1 বছর আগে উত্তরবঙ্গের মালবাজার যে রয়েছে সেখানে বিজয়ার সময় বা দশমীর সময় যখন প্রতিমা ভাসাতে যাওয়া হয়েছিল, তখন প্রচুর ব্যক্তি কিন্তু সেখানে জলে পড়ে যায় এবং সেই হরপাবানের শিকার হয়ে মারাও গিয়েছিলেন। বাট বিষয় যেটা, সেটা হলো এখানে আমাদের এই যে ক্লাউড বার্স্ট হয়ে থাকে, যেটা কিনা নদীর জলকে ভীষণভাবে বাড়িয়ে দেয়, সেটা হয় কেন? তো এর জন্য মাথায় রাখবে, ক্লাউড বার্স্ট হবার জন্য দুটো আমাদের অবস্থা মূলত দায়ী থাকে। এক, সমভূমি অঞ্চলের জন্য খুব বেশি আমাদের আপড্রাফট, অর্থাৎ সমভূমি অঞ্চলে প্রচুর যখন আমাদের কোনো একটা অঞ্চল উষ্ণ হয়ে থাকে, উষ্ণ হলে আমাদের বায়ু যে রয়েছে সেটা কি হয়, ধীরে ধীরে এক্সপ্যান্ড করে বা এবং সেখানে জল থাকা যে জলীয় বাষ্প পরিণত হয়, সেটা যেহেতু বায়ুর চেয়ে হালকা হয় তাই সেটা ওপরে যেতে থাকে। এই যে হালকা বায়ু বা জলীয় বাষ্প ক্রমাগত ওপরের দিকে চাপ দিয়ে উঠতে থাকে, এর ফলে অল্প কিছু মেঘ হলে সেটা বৃষ্টিরূপে নামতে পারে না। এর ফলে তাকে অনেক বেশি পরিমাণ জল নিয়ে অনেক বড় বড় জলের ফোঁটায় পরিণত হতে হয়, বা অনেক বড় বড় কিছু ক্ষেত্রে আমাদের যে শিলাবৃষ্টি হয়ে থাকে, তো সেই কঠিন প্রায় বরফ কণাতেও অনেক সময় পরিণত হতে হয়, সেই নিচ থেকে যাওয়া চাপকে বাধা দিয়ে বা সেটাকে ভেদ করে নিচের দিকে নেমে আসার জন্য। তো এভাবে ওপরে অনেকটা জল একসাথে জমে যায়। অনেকটা তুমি যদি দেখে থাকো ট্যাপ কলের ক্ষেত্রে, তুমি যদি হাত দিয়ে কিছুটা চাপা রেখে দাও এবং কন্টিনিউয়াসলি ট্যাপ কল বা এই ক্ষেত্রে আমাদের মূলত যে পাম্প করা হয়, সেই পাম্প করা তুমি যদি কলকে ইউজ করে থাকো, তুমি দেখবে অনেকটা পরিমাণ জল ফার্স্টে তুমি নিয়ে নিলে এবং তারপর সেটাকে অনেকটা আটকে রাখলে, যখন হঠাৎ করে ছেড়ে দেবে প্রচুর পরিমাণে জল একসাথে নিচের দিকে নেমে আসতে শুরু করবে। তো এই সেম বিষয়টা কিন্তু ওখানেও ঘটে থাকে, অর্থাৎ ওপর থেকে বৃষ্টি নামতে চাচ্ছে বাট নিচ থেকে যাওয়া বায়ু যে রয়েছে সেটাকে সহজে নামতে দিচ্ছে না, তাই সে ততক্ষণ পর্যন্ত নামতে পারে না যতক্ষণ প্রচুর বেশি জল তার কাছে সঞ্চয় না হয়ে যাচ্ছে। এবং এটা যখন হঠাৎ করে নেমে আসে তখন মেঘ ভাঙা বৃষ্টি আমরা সেটাকে বলে থাকি, কেননা দেখে এরকম মনে হয় যেন সত্যি মেঘ আমাদের ভেঙে বৃষ্টি হচ্ছে। বাট এটা আমরা পাহাড়ের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারি, বাট পাহাড়ের ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা হয়ে থাকে। পাহাড়ের ক্ষেত্রেও নিচ থেকে কন্টিনিউয়াসলি আপড্রাফট থাকে। ভ্যালি অঞ্চল যে রয়েছে, এই অঞ্চলটা কম্পারেটিভলি অত বেশি শীতল হয় না, এই অঞ্চলটা উষ্ণ থাকে। ফলে এখান থেকে আমাদের বায়ু যে রয়েছে, বায়ু ঊর্ধ্বমুখী চাপ নিশ্চিতভাবে দেয়। বাট বায়ু যখন নিচের থেকে লো প্রেশার থাকে, লো প্রেশার থেকে ওপরে যখন যায়, বায়ু না ওপরে গিয়ে ছড়িয়ে যেতে চায়। বাট বায়ু যখন ওপরে গিয়ে ছড়িয়ে যেতে চায়, এই ধরনের পাহাড়গুলো যে আছে তাকে বলে যে না, আমি ছড়াতে দেবো না, কেননা তুমি এখান থেকে কি করে ছড়বে, আমি এখানে কয়েক হাজার বছর ধরে বা কয়েক কোটি বছর ধরে আছি। এর ফলে বায়ু ছড়াতে পারে না এবং বাধ্য হয়ে ওপরের দিকে উঠতে শুরু করে। এবং যখন এভাবে বায়ু ওপরের দিকে কন্টিনিউয়াসলি উঠতে শুরু করে, তখন সেটা তৈরি করে আমাদের কিউমুলোনিম্বাস মেঘ। এবং এই কিউমুলোনিম্বাস হলো মেঘের রাজা বলতে পারো, যার ফলে প্রচুর প্রচুর বৃষ্টিপাত হয়। এমনকি আমাদের মেন যে বজ্রপাতগুলো হয়ে থাকে সেগুলো কিউমুলাস এবং কিউমুলোনিম্বাস মেঘের ফলেই হয়ে থাকে। এবং এই যে কিউমুলোনিম্বাস মেঘ রয়েছে, এগুলো ওপরে হঠাৎ করে প্রচণ্ড হারে জমায়েত হতে শুরু করে এবং নিচ থেকে যখন আপড্রাফট কিছুটা কম হয়ে থাকে বা ওপরে যখন সে প্রচণ্ড ভারী হয়ে থাকে, তখন হঠাৎ করে এখানে বৃষ্টি হিসেবে নেমে আসে। তো আমাদের পাহাড়ি অঞ্চলে মূলত মেঘভাঙা বৃষ্টির একটা বড় কারণ থাকে ওপরে ডাইভারজেন্স ক্রিয়েট না হওয়া, ওপরে বায়ু ছড়িয়ে না যাওয়া এবং নিচ থেকে কন্টিনিউয়াসলি আপড্রাফট থাকা। বাট মাথায় রাখবে, সমভূমি অঞ্চলের আপড্রাফট আমাদের পাহাড়ি অঞ্চলের আপড্রাফটের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়। তো পাহাড়ি অঞ্চলের মূল কারণ আমাদের আপড্রাফট প্লাস আমাদের দুপাশে পর্বতের অবস্থান, যার ফলে বায়ু ছড়াতে পারে না। বাট আমাদের সমভূমি অঞ্চলের মেইন কারণ হলো আপড্রাফট, ওখানে তো বায়ু ছড়াতে পারবেই। তো সেই ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে যখন বায়ু না ছড়াতে পেয়ে উঁচু হয়ে মেঘ কিউমুলোনিম্বাসের তৈরি করে এবং সেটা যখন হঠাৎ করে নেমে আসে, সেটাকে আমরা ক্লাউড বার্স্ট বলি। বাট আমাদের
প্রচুর বলতে পারো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেটাকেও কি আমরা ক্লাউড বার্স্ট বলবো? না। জেনারেলি আমাদের একটা কনভেনশন আছে যেখানে ক্লাউড বার্স্ট বলতে মূলত আমরা সেটাকেই বলে থাকি যখন আমাদের 1 ঘন্টায় বা 60 মিনিটের মধ্যে 10 সেন্টিমিটার বা 100 মিলিমিটারের বৃষ্টিপাত হয়ে থাকবে। জেনারেলি এরকম নয় যে 100 মিলিমিটারই হতে হবে, অনেক সময় 95, 93, 94 মিলিমিটার হলে পরেও সেটাকে আমরা ক্লাউড বার্স্ট আখ্যা দিয়ে থাকি। বাট অ্যাটলিস্ট 100-র কাছাকাছি যদি মিলিমিটারে বৃষ্টি হয় সেটাকে আমরা ক্লাউড বার্স্ট বলি। এবং এই যে ক্লাউড বার্স্ট রয়েছে, আমরা যদি লক্ষ্য করে থাকি 1 ঘন্টায় 10 সেন্টিমিটার পর্যন্ত আমাদের জল জমে যাওয়া, এবং এই বিশাল পরিমাণ জল একটা নির্দিষ্ট চ্যানেলাইজড ওয়েতে আমাদের নিচের দিকে নেমে আসে পাহাড়ি অঞ্চলে। এর ফলে আমরা লক্ষ্য করতে পারি হঠাৎ করে কিন্তু আমাদের নদীতে জলের পরিমাণ বেড়ে যায়, বা ড্যামগুলো যে আছে সেখানেও জলের পরিমাণ বেড়ে যায়। এবং এর ফলে কিন্তু আমাদের ডাউনস্ট্রিম যে রয়েছে বা নদীর যে নিচু অঞ্চল আছে সেখানেও জলের পরিমাণ বেড়ে গিয়ে সেখানে প্রচুর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা যদি দেখে থাকি এর আগে আমাদের ক্লাউড বার্স্ট কবে হয়েছিল বিগত 4-5 বছরে, আমরা দেখব 2018-র 4 মে যে রয়েছে সেই সময়টাতে আমাদের কর্ণাটক যে রয়েছে কর্ণাটকের বেলাগাভিতে হয়েছিল। এর সাথে সাথে আমরা যদি সেই সময়ে 95 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সেমভাবে আমরা 2021-এর যদি 12 মেতে দেখে থাকি, সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি চামোলি ডিস্ট্রিক্ট যে আছে উত্তরাখণ্ডের, সেখানে ক্লাউড বার্স্ট হয়েছিল, যেটা নিয়ে অলরেডি আমি তোমাদের সেশনও নিয়ে এসেছিলাম। এর পাশাপাশি 2021 সালে যদি আমরা দেখে থাকি 28শে জুলাই আমাদের কিন্তু কিশওয়াড় ডিস্ট্রিক্ট যে রয়েছে জম্মু কাশ্মীরের সেখানে হয়েছিল। সেমভাবে আমরা যদি 2022-এর 8ই জুলাই দেখে থাকি সেই সময়টা তো কিন্তু আমাদের পেহেলগাম যে এরিয়া রয়েছে মূলত অমরনাথ শ্রাইনের ওই অঞ্চলটাতে জম্মু এবং কাশ্মীরের সেখানে হয়েছিল, যার ফলে প্রায় 8 জন মারা গিয়েছিল। এর পাশাপাশি অগাস্ট 2022-এও কিন্তু আমরা দেখতে পাই ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে। তো ফ্ল্যাশ ফ্লাড আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রায়শই ঘটে থাকে, যেটা মূলত এই ক্লাউড বার্স্টগুলোর ফলেই হয়। এবং এর নতুন একটা সংযোজন হলো আমাদের সিকিমের অবস্থা। বাট এখানে আমাদের ক্যাজুয়ালিটিস এবং এর পাশাপাশি ড্যামেজ যে রয়েছে দুটোই প্রচণ্ড বেশি হচ্ছে বলে আমাদের মনে করা হয়। এবং এর পাশাপাশি আমি মূলত তোমাদের যেটা বলেছি সেটাই এখানে ডিসকাস করা হয়েছে যে হঠাৎ করে প্রচণ্ড বেশি আমাদের বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক আছে। বাট এই যে বৃষ্টিপাত হয়ে থাকে মাথায় রাখবে, আমরা যখন ক্লাউড বার্স্ট হতে দেখি এরকম নয় যে সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জেনারেলি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যেই সম্পূর্ণভাবে কিন্তু থেমে যায়, কেননা ওপরে যা জমেছিল একবারে নিচের দিকে প্রচণ্ডভাবে নেমে আসে, ফলে এটা খুবই কিন্তু শর্ট স্প্যানের হয়ে থাকে। এবং এরকমও নয় যে ক্লাউড বার্স্ট একটা বিশাল বড় জায়গায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে, সেরকম নয়। জেনারেলি একটা নির্দিষ্ট অঞ্চলে হয়। জেনারেলি এর সম্পূর্ণ যে বলতে পারো এলাকা রয়েছে সেটা 20 থেকে 25 বর্গ কিলোমিটারের মধ্যেই কিন্তু হয়ে থাকে, এবং অ্যাটলিস্ট এতটুকু হতে হয় কোনো অঞ্চলে ক্লাউড বার্স্ট বলার জন্য। নয়তো শুধু আমাদের বাড়ির ওপর খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে সেটাকে আমরা ক্লাউড বার্স্ট বলবো না। অ্যাটলিস্ট 20-25 কিলোমিটার জায়গা জুড়ে আমাদের ক্লাউড বলতে পারো প্রচুর বৃষ্টিপাত হতে হবে, ঘন্টায় প্রায় 100 মিলিমিটারের মতো, তাহলেই সেটাকে ক্লাউড বার্স্ট বলবো। এবং এই যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জল যখন ধীরে ধীরে একটা চ্যানেলাইজড ওয়েতে একটা অঞ্চলে এসে যায়, তখন কিন্তু সেটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলে থাকি। এই যে ফ্ল্যাশ ফ্লাড রয়েছে এখানে দেখে হতে পারে তুমি যেখানে জল প্রচণ্ড বেশি হারে নদীতে দেখছো, হতে পারে সেখানে বৃষ্টি হচ্ছে না, সেই জায়গায় সূর্য দেখা যাচ্ছে, বাট নদী একদম ফুলে ফেঁপে উঠেছে। কেননা বৃষ্টি সেখানে হচ্ছে যেখান থেকে নদীর উৎপত্তিগুলো হচ্ছে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে। এবং এইটা একটা বড় কারণ ফ্ল্যাশ ফ্লাডের ফলে মৃত্যুর জন্য। কেননা আমার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আমি হয়তো দেখে বুঝবো যে আরে এটা নদীতে কী আছে, একদম খুব ভালো অবস্থায় আছে নদী, আমি একটু স্নান করতে নেমে আসি। বাট কি ঠিক আছে, যেই নদীতে আমি নামছি সেটার হয়তো এখান থেকে 20-25 কিলোমিটার দূরে প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে হরপাবান জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আসলো বলে, তো সেই ক্ষেত্রে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখতে পাবো নদীর যে জলস্রোত কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে এবং সম্পূর্ণ বলতে পারো ভাসিয়ে নিয়ে যাবে সেখানে থাকা এবং তার আশেপাশে থাকা জিনিসগুলোকে। তো এই যে ফ্ল্যাশ ফ্লাড রয়েছে এর যদি কারণ আমরা মূলত লক্ষ্য করে থাকি, সেই ক্ষেত্রে মূলত আমাদের বলতে পারো বৃষ্টিপাত যে হয়ে থাকে মৌসুমি বায়ুর ফলে, সেটা কিন্তু জুন থেকে সেপ্টেম্বর মাসেই ভারতের 75% বৃষ্টিপাত হয়ে থাকে। এবং যেহেতু ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত একটা নির্দিষ্ট ঋতুতে বা 3-4 মাসের মধ্যে হয়, তাই আমরা কখনো কখনো লক্ষ্য করতে পারি যে কোনো দিন একটা নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হয়ে যায় যে সেটা ফ্ল্যাশ ফ্লাড তৈরি করে দেয়, জেনারেলি মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার ফলে, সহজভাবে বলতে গেলে। সেকেন্ড যেটা সেটা হলো ক্লাউড বার্স্ট।
এই যে ক্লাউড বার্স্ট রয়েছে, এগুলো মূলত যখন আমাদের গ্লেশিয়ার অঞ্চলে হয়ে থাকে বা মূলত যখন আমাদের পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে, তখন সেখান থেকে প্রচুর পরিমাণে জল আমাদের আসতে শুরু করে, যেটা আমাদের ফ্ল্যাশ ফ্লাড তৈরি করে। নেক্সট যেটা, সেটা হলো খুব বেশি ডিপ্রেশন বা খুব বেশি লো প্রেশার জোন তৈরি হওয়া কোনো জায়গায়। এবং এই যে খুব বেশি লো প্রেশার জোন রয়েছে বা হঠাৎ করে খুব বেশি বন্যা তৈরি হয়ে গেলে পরে সেখানে কিন্তু আমাদের ফ্ল্যাশ ফ্লাড লক্ষ্য করা যায়। যেরকম এই যে সাইক্লোন যে রয়েছে, মূলত আমাদের বিভিন্ন কোস্টাল এরিয়া বা আমাদের যে উপকূলবর্তী এরিয়া সেখানেই দেখা যায়। এর ফলে এই কারণগুলোর জন্য আমরা ফ্ল্যাশ ফ্লাড কিন্তু মূলত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতেই লক্ষ্য করি, এর আশেপাশে না। নেক্সট একটা কারণ হয়ে থাকে আমাদের দাবানল। যখন দাবানল হয়, দাবানলের যে ছাই থাকে, ছাইবর্ষ থাকে, সেটা বাতাসে মিশে যায় এবং সেই এরোসলগুলো হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই বা জলাকোষী কণা হিসেবে কাজ করে। মূলত জলীয় বাষ্পগুলো যাতে সেটার আশেপাশে জমায়েত হয়ে জলের কণায় পরিণত হয়ে বৃষ্টি হিসেবে নামতে পারে, তার জন্য আমাদের হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াইগুলো কিন্তু ভীষণভাবে বলতে পারো কাজ করে থাকে। এবং এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারি, যখন এই ছাই ভস্য বা কোনো জায়গায় দাবানল হয়ে থাকে, সেটা মাটির ওপরে এক্সট্রাভাবে একটা প্রলেপও তৈরি করে দেয়। এর ফলে এই ছাই ভস্যগুলোতে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই যে রয়েছে সেই হিসেবে অ্যাক্ট করে বৃষ্টি তো খুব বেশি হারে ঘটায়, বাট সেই বৃষ্টির জল এই ছাই ভস্য এবং এই যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে এগুলোর ফলে মাটির নিচে যেতে পারে না। এর ফলে আমাদের যে জল রয়েছে, এর ফলে আমাদের সয়েল যে রয়েছে সেটা মোটেও কিন্তু পারমেবল থাকে না, বা সেটা মোটেও কিন্তু খুব বেশি নিচের দিকে জলকে অভিস্রুত হতে দেয় না। এবং এই যে অভিস্রবণ প্রক্রিয়া রয়েছে সেটা নিচের দিকে খুব বেশি না হবার কারণে বৃষ্টিতে যা জল আসে সবগুলো উপর দিয়েই আমাদের কিন্তু সারফেস রান অফ হিসেবে যেতে থাকে। এবং এর ফলে আমরা লক্ষ্য করতে পারি বেশিরভাগ জল যেহেতু মাটির নিচে না গিয়ে ওপর দিয়েই ভেসে চলে যায়, এর ফলেও কিন্তু ফ্ল্যাশ ফ্লাড তৈরি হতে পারে। এবং অবশ্যই বর্তমানে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পাহাড়ি অঞ্চলেও কখনো কখনো খুব বেশি পরিমাণে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নিচ থেকে আপড্রাফট থাকছে এবং এই আপড্রাফট কিন্তু ওপরে আমাদের কখনো কখনো ক্লাউড বাস্ট পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যেটা আমাদের ফ্ল্যাশ ফ্লাড তৈরি করার জন্য আদর্শ হয়ে থাকে। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের আজকের এই টপিক থেকে ইম্পর্টেন্ট ছিল। নেক্সট আমাদের যেটা টপিক রয়েছে সেটা হলো কিপিং ট্যাবস অন কার্বন উইথ অ্যান অ্যাকাউন্টিং সিস্টেম। সরি। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের আজকের এডিটোরিয়াল রয়েছে, মাথায় রাখবে এই এডিটোরিয়াল থেকে কোনো প্রশ্ন তোমরা এক্সপেক্ট করো না, বাট আমাদের ক্লাইমেট চেঞ্জ রয়েছে সেটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটা কিন্তু অপশন হিসেবে আমরা পেতে পারি। কিভাবে? মূলত এই যে আর্টিকেল রয়েছে এই আর্টিকেলে আমাদের ক্লাইমেট চেঞ্জকে একটা পলিক্রাইসিস বলা হয়েছে। পলিক্রাইসিস কি? মূলত এই ক্ষেত্রে আমাদের দুজন যে মূলত এমিনেন্ট পার্সোনালিটিস আছে যারা লিখেছেন এটা, তো তারা বলেছেন যে ক্লাইমেট চেঞ্জ এরকম নয় যে একটা নির্দিষ্ট কোনো ডাইমেনশনাল বস্তু। ক্লাইমেট চেঞ্জ আমাদের সব দিক থেকে মাল্টি ডাইমেনশনাল একটা এফেক্ট ক্রিয়েট করছে। কেননা ক্লাইমেট চেঞ্জকে যদি আমরা দেখে থাকি, এই ক্লাইমেট চেঞ্জের ফলে কিন্তু আমাদের বিভিন্ন বলতে পারো চ্যালেঞ্জগুলো যে রয়েছে, যেরকম এক্সট্রিম ওয়েদারের চ্যালেঞ্জ, সোশ্যাল চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ, পলিটিক্যাল চ্যালেঞ্জ, এরকম বিভিন্ন রকম চ্যালেঞ্জ কিন্তু তৈরি করছে। এবং এটা শুধু আমাদের এগুলোতেই নয়, এগুলো আমাদের হেলথ, জাস্টিস সমেত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আমাদের এফেক্ট করছে। এনার্জি বলো, হেলথ বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো, মাইগ্রেশন বলো, ফুড প্রোডাকশন বলো, বিভিন্নভাবে কিন্তু এটা ইম্প্যাক্ট আমাদের করছে। এবং এই যে বিভিন্নভাবে আমাদের এই বিভিন্নভাবে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ রয়েছে সেটা আমাদের যে ইম্প্যাক্ট করছে, এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কিসের জন্য? গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। এবং গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে? আমাদের কার্বন যে এমিশন রয়েছে সেটা বৃদ্ধি পাবার জন্য। এবং এই কার্বন এমিশনকে আমাদের যদি ট্যাকেল করতে হয়, এরকম নয় যে আমরা জাস্ট একটা দিকে ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করে দিচ্ছি, আমরা মনে করছি কার্বন এমিশন কমবে না। হয়তো ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করছি, বাট এটার জন্য যে এনার্জি লাগবে সেটা হয়তো ডিজেল থেকে পাচ্ছি। তো এর ফলে আমরা কিন্তু একটা দিক থেকে বা ইউনিডাইরেকশনাল কোনো অ্যাপ্রোচের মাধ্যমে কখনো আমাদের ক্লাইমেট চেঞ্জ রয়েছে বা এর মতো আমাদের পলিক্রাইসিস বা বলতে পারো ক্রাইসিস মেকিং কোনো একটা সিস্টেমকে ট্যাকেল করতে পারবো না। তাই এর জন্য আমাদের এরকম কোনো একটা সিস্টেম চাই যেটা কিনা একে একদম রুট কজ হিসেবে শেষ করতে পারবে। এবং এর জন্য রাইটার এখানে একটা বিষয় বলেছেন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল কার্বন অ্যাকাউন্টিং সিস্টেম বা NCA সিস্টেম, যেটা কিনা আমাদের মূলত বলতে পারো আনা হয়েছে কার্তিক রামানা যে রয়েছেন তার দ্বারা,
যিনি কিনা ইতিপূর্বে অক্সফোর্ড যে রয়েছে, অক্সফোর্ডে কার্বন ব্যালেন্স শিট যে রয়েছে সেটা কর্পোরেট লেভেলের এখানে ইউজ করে দেখিয়েছেন। তো এই যে আমাদের বলতে পারো ন্যাশনাল কার্বন অ্যাকাউন্টিং সিস্টেম রয়েছে, এখানে এটাতে কি করা হয়, এখানে সরকার শুধু ন্যাশনাল লেভেলে আমাদের দেশ হিসেবে কতটা কার্বন আমরা তৈরি করছি সেটা দেখে না, বরং আমরা যেভাবে ইনকাম ট্যাক্স পে করে থাকি, অর্থাৎ আমাদের কত আয় হচ্ছে, আমাদের কত ব্যয় হচ্ছে, সমস্ত কিছু আমরা হিসেব রাখি। ঠিক একই মতো ইন্ডিভিজুয়াল লেভেলে প্রত্যেকটা ব্যক্তি কী পরিমাণ কার্বনের ইনটেক করছে, কী পরিমাণে এমিশন করছে, সমস্ত হিসেব আমাদের রাখতে হবে। এবং এটা শুধু ব্যক্তিরা রাখবে না, বিভিন্ন কর্পোরেট যে বা ইন্ডাস্ট্রিগুলো যে রয়েছে তারাও রেখে থাকবে। এবং এই যে কর্পোরেট বা ফার্মসগুলো যে রাখবে এবং ব্যক্তিরা যে রাখবে, সেই হিসেবে দেখবে তারা প্রতি বছর কতটা কার্বন নিজেরা ইউজ করলো এবং কতটা ত্যাগ করলো, এবং সেই যে আলটিমেটলি আমরা কতটা কার্বন ত্যাগ করলাম সেটার হিসেবে আমাদেরকে কিন্তু এক্সট্রাভাবে কার্বন ট্যাক্স দিতে হবে বা দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে রাইটাররা বলেছেন যদি এটাকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে জনগণ সচেতন হবে, আমরা সাধারণ ব্যক্তিরা কী পরিমাণে কার্বন ইউজ করছে সেটাকে সম্পূর্ণভাবে ট্যাকেল করতে পারবো এবং সেটার হিসেব রাখতে পারবো, এবং সেটার হিসেব রেখে আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জকে ভালো মতো বলতে পারো ট্যাকেল যে রয়েছে সেটা করতে পারবো বা একে নির্মূল করতে পারবো। বাট এই ক্ষেত্রে রাইটাররা নিজেরাও বলেছেন যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমাদের একটা ব্যাংকিং সিস্টেম আছে যেখানে সাহায্যে আমরা খুব ভালো মতো দেখতে পাই যে কত আমাদের অ্যাকাউন্টে আসলো, কত গেল, এবং সেই হিসেবে আমাদের ট্যাক্স কেটে নেওয়া হয়। বাট কার্বন ট্যাক্সের ক্ষেত্রে সেই রকম কোনো বিষয় নেই। কার্বন ট্যাক্স কে কত ইউজ করছে, কে কী করছে, সেগুলো ইনফর্মালি আমাদের হয়ে থাকে। তো এটাকে আমাদের ইউজ করার জন্য এই ক্ষেত্রে আমাদের ডক্টর কার্তিক রামানা যে রয়েছেন তার দ্বারা এই ন্যাশনাল কার্বন অ্যাকাউন্টিং সিস্টেম ব্যবহারের বিষয়টা বলা হয়েছে। এবং অবশেষে বলা হয়েছে যে আমাদের যদি ক্লাইমেট চেঞ্জকে ট্যাকেল করতে হয় এবং আমাদের কার্বন এমিশনকে কমাতে হয় এবং ভারতের যদি নেট জিরো এমিশন বাই 2070 যে রয়েছে, যেই টার্গেট রয়েছে সেটাকে অ্যাচিভ করতে হয়, তাহলে এই ধরনের পলি ক্রাইসিস যে ইস্যু রয়েছে এটাকে হাঁটাবার জন্য আমাদের কিন্তু পলি সলিউশনই চাই। এবং এই যে পলি সলিউশন রয়েছে, এই পলি সলিউশন হিসেবে আমাদের ন্যাশনাল কার্বন অ্যাকাউন্টিং সিস্টেমকে দেখানো হয়েছে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে এটা কিন্তু আমাদের ভারতের মতো দেশের ক্ষেত্রে এখনই বাস্তবায়ন করা সম্ভব নয়, কেননা আমাদের ইকোনমিরই মোর দ্যান 0.5% কিন্তু এখনও মানে মোর দ্যান 50% কিন্তু এখনও আমাদের ইনফর্মাল হিসেবে রয়েছে, বা আমাদের ইকোনমির অর্ধেক কিন্তু এখনও ইনফর্মাল সেক্টর থেকে আসছে। তো আমরা এখনও পর্যন্ত এরকম প্রচুর ব্যক্তি আছে যারা মাসে লক্ষ লক্ষ ইনকাম করছে, তাদের ইনকামের সোর্স পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কেননা তারা ইনফর্মালি, এরকম বহু রয়েছে চা বিক্রেতা, ফুচকা বিক্রেতা, তারা প্রচুর ইনকাম করছে, বাট তাদের কোনো অ্যাকাউন্ট সেভাবে কিন্তু মেনটেন করা হয় না। তো এই ক্ষেত্রে কার্বনের অ্যাকাউন্ট আলাদাভাবে মেনটেন করা, সেই ক্ষেত্রে আমাদের মতো ভারতের এই 140 কোটির দেশে সেটা কিন্তু যথেষ্ট একটা বড় সমস্যার হতে চলেছে। বাট অবশ্যই তুমি তোমার এক্সামে যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো কোশ্চেন এসে থাকে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম তুমি কিন্তু নিজের কনক্লুশন যে রয়েছে সেখানে কার্তিক রামানার এই ন্যাশনাল কার্বন অ্যাকাউন্টিং সিস্টেম যে রয়েছে বা এনসিএ সিস্টেম, এটাকে কিন্তু জাস্ট মেনশন করতে পারো। এটা আমাদের উপসংহার হিসেবে ঠিক আছে, এটা নিয়ে সম্পূর্ণ কিছু সেটা কিন্তু আসার নয়। ওকে, নেক্সট সেটা হচ্ছে আমাদের রেট্রিবিউশন অফ দ্য সাউথ অ্যাকোয়ার্ড ফর দ্য নর্থ। অর্থাৎ সহজভাবে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো আমাদের যদি আর্টিকেল 81 দেখে থাকে, আমাদের সংবিধানের যদি আমরা আর্টিকেল 81কে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখব সেই আর্টিকেল 81 অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু স্টিপুলেট করে থাকে যে আমাদের দেশের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি যে হয়ে থাকবে, মেইনলি লোকসভার ক্ষেত্রে, লোকসভা যখন ভোট হবে, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি বা প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের জনসংখ্যা সমান হতে হবে বা প্রায় সমান হতে হবে। এবার আমরা যদি লক্ষ্য করি 1960s পর থেকে কিন্তু ভারতে যথেষ্ট হারে পপুলেশন এক্সপ্লোশন লক্ষ্য করা যায়, এবং এই যে 1960s পর পপুলেশন এক্সপ্লোশন আমরা লক্ষ্য করতে পারি, এটার একটা বড় কারণ কিন্তু আমাদের ছিল নর্থ বা আমাদের কাউ বেল্ট যেটাকে বলা হয়, বা আমাদের হিন্দি বেল্ট যেটাকে বলা হয়, মূলত আমাদের রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, আমাদের গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার বলো, ঠিক আছে, ছত্তিশগড় বলো,
ঠিক আছে, ঝাড়খণ্ড বলো, এই সমস্ত অঞ্চলগুলো যে রয়েছে এই জায়গাগুলোর, বা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই জায়গাগুলোর প্রচণ্ড বেশি পরিমাণে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি। অপরদিকে আমরা যদি লক্ষ্য করে থাকি, এর কিছুটা পরেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজেদের যে বলতে পারো জনসংখ্যা রয়েছে সেটাকে যথেষ্ট, আমি বলবো কিছুটা নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। এবং এর ফলে আমরা লক্ষ্য করতে পারি 1961-এর পর যখন ডিলিমিটেশন হয় তখন অলরেডি আমাদের উত্তর ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তাদের জনসংখ্যা বেশি হবার জন্য এবং প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে যেহেতু একই সংখ্যক আমাদের বলতে পারো জনসংখ্যাকে রাখতে হবে, তাই উত্তরে জনসংখ্যা বেশি, তাই ওখানে লোকসভা কেন্দ্রও বেশি দিতে হয়। এটা নিয়ে আমরা লক্ষ্য করতে পারি দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে ক্ষোভ জন্মায়। এবার 1971-এ যখন দেখা যায় যে জনসংখ্যা আরও বেশি বৃদ্ধি পেয়েছে, তখন দক্ষিণ ভারত থেকে কিন্তু এই ক্ষোভ যে রয়েছে সেটা প্রকাশ্যে আসে এবং প্রচণ্ড বেশিভাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় যে এটা যেন মানে এই রকমভাবেই যেন চলতে না থাকে। অবশেষে আমরা যদি দেখে থাকি 1976-এ আমাদের 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রয়েছে, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রয়েছে, সেটার দ্বারা 25 বছরের জন্য আমাদের ফার্দার কোনো ডিলিমিটেশন যে রয়েছে সেটাকে কিন্তু রদ করা হয় এবং বলা হয় যে আমাদের যত এর পরের বলতে পারো ডিলিমিটেশন হয়ে থাকবে সেই ক্ষেত্রে নতুন সেন্সাসের আর ডেটাকে ইউজ করা হবে না, সেই ক্ষেত্রে ডেটা ইউজ করা হবে 1971 সালের। অর্থাৎ আমাদের এর পরে 1971-এর পরে বিহারের জনসংখ্যা যদি ডবলও হয়ে যায় সেই হিসেবে আমাদের কিন্তু কাউন্ট করা হবে না, আমাদের 1971-এর জনসংখ্যা হিসেবেই সম্পূর্ণটাকে দেখতে হবে। খুব ভালো মতো এটা চলছিল, বাট 25 বছর পার হয়ে যায়, 2001 সাল এসে যায় এবং তারপরেও দেখা যায় যে আমাদের এটা ঠিক মতো কিন্তু হচ্ছে না। দক্ষিণ ভারত যথেষ্ট কন্ট্রোল করেছে পপুলেশন, উত্তর ভারতের পপুলেশন কন্টিনিউয়াসলি বাড়ছে। তাই সেই সময়কার এনডিএ গভর্নমেন্ট ফার্দার 2001 সালে কিন্তু আমাদের আরও একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে, যেটা ছিল 84th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার দ্বারা আমাদের এই যে বলতে পারো মানে 1971 সালের ডেটাকে ইউজ করা এটাকে আরও 25 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয় এবং 2001 থেকে এটাকে 2026 পর্যন্ত ডিলে করে দেওয়া হয়। অর্থাৎ 2026 পর্যন্ত যত ডিলিমিটেশন হয়ে থাকবে সেই প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের 1971-এর ডেটাকে ইউজ করা হবে। অর্থাৎ সহজ কথায় সেই সময়ের পর থেকে আমাদের নতুন করে ফার্দার আর কোনো চেঞ্জ হয়ে থাকবে না লোকসভার কনস্টিটিউয়েন্সিতে, এবং 2026 সাল নাগাদ সেটা কিন্তু শেষ হয়ে আসছে। এটা নিয়ে রাইটার এখানে বলেছেন যদি এখন আমাদের 1971-এর জায়গায় 2011 কিংবা ফার্দার 2021-এ যে আমাদের মানে সেন্সাস হয়ে যাবার কথা যেটা 2024-এ আসবে, সেই হিসেবে যদি আমাদের ডিলিমিটেশন করা হয় তাহলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের যে 5টা রাজ্য রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই রাজ্যগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা আমরা যদি লক্ষ্য করে থাকি এই যে সময়গুলো রয়েছে এই সময়গুলোতে আমাদের এই 5টা রাজ্যের জনসংখ্যা কিন্তু মোট 24.9% রয়েছে। এই 24.9% পপুলেশনের থেকে কমে মাত্র 21.1%-এ নেমে এসছে, অর্থাৎ পপুলেশনের যে শেয়ার রয়েছে সেটা ডিক্লাইন করেছে। অপরদিকে আমরা যদি উত্তর ভারতের রাজ্যগুলোকে দেখে থাকি যেরকম বিহার, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এদের শেয়ার কিন্তু 1971-এ 44% থেকে এখন বেড়ে 48.2% হয়ে গিয়েছে। এবং এটাকে যদি আমরা 2023-এর এই পপুলেশন হিসেবে দেখি যেটা কিনা 2024 সালের সেন্সাসে এসে থাকবে, তাহলে পরে আমরা দেখব সেই হিসেবে যদি আমাদের নতুন পার্লামেন্টের হিসেবে ডিলিমিটেশন করা হয় এবং লোকসংখ্যার সিট বাড়ানো হয় এবং আর্টিকেল 81 হিসেবে যদি আমাদের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে সমান রকম সিট রাখা, সমান রকম পপুলেশনকে রাখা হয়, তাহলে কিন্তু আমাদের টোটাল যে বলতে পারো সিটের সংখ্যা রয়েছে সেটা উত্তর ভারতের রাজ্যগুলোতে যেহেতু জনসংখ্যা বেশি তাই তাদের সিটের সংখ্যা 37টা বেড়ে যাবে, এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যেহেতু জনসংখ্যা কমিয়েছে তারা ধীরে ধীরে, এর ফলে তাদের সিটও কিন্তু 23টা কমে আসবে। অর্থাৎ উত্তর ভারত জনসংখ্যাকে কন্ট্রোল করেনি, এর জন্য তারা কিন্তু আলটিমেটলি বেনিফিট পাবে, 37টা এক্সট্রা সিট পাচ্ছে। অপরদিকে দক্ষিণ ভারত এই পপুলেশনকে কন্ট্রোল করেছে, এর জন্য কি তাহলে তাদেরকে পেনালাইজ করা হবে? তাদেরকে কি 23টা সিট যে রয়েছে এটা তাদের থেকে কেড়ে নেওয়া হবে যদি আমরা আর্টিকেল 81-এর হিসেবে যেটা কিনা
চলে আসছিল, সেই হিসেবে 42nd বা 84th যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখে থাকি, সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের হলে পরে যথেষ্ট খারাপ হয়ে থাকবে। কেননা এই ক্ষেত্রে আমরা তাহলে দেখে থাকবো আমাদের নর্দার্ন যে স্টেটগুলো রয়েছে এদের টোটাল যে আমাদের লোকসভায় সিটের সংখ্যা রয়েছে সেটা 6.81% হিসেবে বাড়বে, অপরদিকে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো রয়েছে তাদের 4.24% হিসেবে কমবে। তো এটা কিন্তু মোটেও ঠিক নয়। তাই আমাদের সরকারের বর্তমানে যেটা উচিত সেটা হচ্ছে আমাদের যেই সকল রাজ্যগুলো কিছুটা হারে কন্ট্রোল করেছে পপুলেশনকে, তাদেরকে যাতে বিভিন্নভাবে বেনিফিট প্রোভাইড করা যেতে পারে, যেরকমটা আমাদের কানাডায় হয়ে থাকে। কানাডার উত্তরের যে বিভিন্ন বলতে পারো প্রভিন্সগুলো রয়েছে সেগুলোর জনসংখ্যা কম, বাট তাদের যাতে রিপ্রেজেন্টেশন কানাডার যে পার্লামেন্ট রয়েছে সেখানে যাতে বেশি পরিমাণে হয়ে থাকতে পারে, তাই তারা কিন্তু তাদের সেখানকার যে বলতে পারো সিটের সংখ্যা রয়েছে সেটাকে কিন্তু বাড়িয়েছে। বাট আমাদের কনস্টিটিউশনের 81 যে আর্টিকেল রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টাকে বলা হয়েছে যে আমাদের দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো হোক বা উত্তর ভারতের বা যে কোনো উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা জায়গার কনস্টিটিউয়েন্সিতে ইকুয়াল নাম্বার অফ পিপল থেকে থাকতে হবে, যাতে তারা সেম বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে পারে বা সেম সংখ্যক জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু বর্তমানের সময় দেখলে পরে আমরা কিন্তু সেটাকে মেনটেন করতে পারছি না। তাই আইদার আমাদের আর্টিকেল 81 যে রয়েছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, অথবা আমাদের কিন্তু এই যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের ক্ষেত্রে বদল আনতে হবে। বাট এই ক্ষেত্রে সরকার পরবর্তীতে কী স্টেপ নেবে সেটা একটা বড় বিষয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই যে এমিনেন্ট পার্সোনালিটিসগুলো রয়েছে তারা মূলত যেটা বলেছে সেটা হচ্ছে আমরা এটা যদি করতে চাই যে 1% 1 ভোট বা 1 ভোট 1 মানে 1% 1 ভোট যে সিস্টেম রয়েছে, অর্থাৎ প্রতি একজন ব্যক্তি একটা ভোট দিয়ে থাকবেন, এবং সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করে থাকি এই সিস্টেমও কিন্তু ভারতে কাজ করছে না। কেন? ভারতে মূলত যেই সিস্টেম চলে থাকে সেটা হলো ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ মূলত 4-5 জন 10 জন যতজন ইচ্ছে ক্যান্ডিডেট দাঁড়াক না কেন সবচেয়ে বেশি সংখ্যক ভোট যে পাবে সে জিতে যাবে। অর্থাৎ মনে করো একটা টোটাল অঞ্চল রয়েছে বা একটা তুমি কনস্টিটিউয়েন্সি ধরো, সেখানে টোটাল 10 লক্ষ আমাদের জনসংখ্যা রয়েছে। এর মধ্যে 10 লক্ষ জনসংখ্যার মধ্যে মনে করো 8 লক্ষ জনসংখ্যা রয়েছে যারা যাদের ভোটার কার্ড আছে বা যারা ভোট দিতে পারবে 18-র বেশি বয়সের। এবার এই যে জনসংখ্যা আমাদের 8 লক্ষের বেশি বা 8 লক্ষ আছে, এদের মধ্যে মনে করো ইলেকশন দিতে গেল 6 লক্ষ, এবং এই যে 6 লক্ষ ইলেকশন দিতে গেল এদের মধ্যে মনে করো 3-4টে ক্যান্ডিডেট রয়েছে, ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি, ক্যান্ডিডেট সি, ক্যান্ডিডেট ডি। এর মধ্যে ক্যান্ডিডেট ই মনে করো 1 লক্ষ ভোট পেল, ক্যান্ডিডেট বি যে রয়েছে সে 1.5 লক্ষ ভোট পেল, ক্যান্ডিডেট সি যে রয়েছে সে মনে করো 1.6 লক্ষ ভোট পেল, এবং আমাদের ক্যান্ডিডেট যে ডি আছে ক্যান্ডিডেট ডি মনে করো 1.9 লক্ষ ভোট পেল। তো সেই ক্ষেত্রে আমাদের জিতে গেল কে? ক্যান্ডিডেট ডি, সে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। বাট সে কতটুকু ভোট পেল? যারা 6 লক্ষ যে ভোট দিয়েছে তাদের 3/1 ভোট পেল না। 3/1 যদি দেখে থাকে আমাদের 2 লক্ষ হয়ে থাকে, সে সেটুকুও ভোট পেল না। টোটাল যতজন ভোট দিতে পারে তাদের 4/1 পর্যন্ত পেল না, এবং যতজন জনসংখ্যা তাদের 5/1 পর্যন্ত পেল না। তা সত্ত্বে সে কিন্তু জিতে গেল। অর্থাৎ এখানে এই যে উইনার টেক্স অল, অর্থাৎ আমাদের ইসরায়েলের যে একটা সিস্টেম রয়েছে এই হিসেবে কিন্তু আমাদের মূলত যথেষ্ট একটা প্রবলেমেটিক ইস্যু হয়ে থাকে। ইনফ্যাক্ট উইনার টেক্স অল কিন্তু আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়, ইউএসের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা যে আমাদের স্টেট রয়েছে টেক্সাস বলো বা সেই ক্ষেত্রে উইনার সমস্ত যে ভোটিং রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু পেয়ে যায়। তো এই যে উইনার টেক্স অল এই সিস্টেমের মধ্যেও কিন্তু সমস্যা আছে, তাই আমাদের এটাতেও কিন্তু কিছু বদল আনা প্রয়োজন। এবং তার সাথে এই যে প্রত্যেকটা রাজ্যকে আমরা দেখে থাকছি পপুলেশনের হিসেবে যথেষ্ট আলাদাভাবে বা যথেষ্ট খারাপভাবে পেনালাইজ করা হতে পারে, এটা নিয়ে একটা সলিউশন কিন্তু এই যে আর্টিকেল রয়েছে এই আর্টিকেলে দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হলো আমাদের যে ফাইন্যান্স কমিশন রয়েছে, ফাইন্যান্স কমিশন যেটা করে আসছে। তো দেখো আমরা যদি ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে দেখে থাকি তাদের কাজ কি হয়? কেন্দ্র যেই পরিমাণে টাকা নিয়েছে সেটাকে ভার্টিক্যাল ডেভলিউশনের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যের কাছে পৌঁছে দেওয়া, এবং সেই রাজ্যগুলোকে কি হিসেবে পৌঁছবে? সকলকে সমানভাবে। উত্তরপ্রদেশ যত পাবে কর্ণাটকাও তত পাবে, গোয়াও তত পাবে, সিকিমও তত পাবে না। এর জন্য তাদের অনেক ক্রাইটেরিয়া রয়েছে যে কত পরিমাণে তোমাদের
যে অঞ্চল রয়েছে সেখানে গাছপালা আমাদের গ্রিন কভার কতটা রয়েছে, ফরেস্ট কভার কতটা আছে, পপুলেশন কীরকম, পার ক্যাপিটা ইনকাম কত, 1971 হিসেবে তুমি কীভাবে পপুলেশনকে কন্ট্রোল করেছো। অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়া কিন্তু এই ক্ষেত্রে রাখা হয়েছে, যার মধ্যে দুটো ক্রাইটেরিয়া সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রথম যেটা ক্রাইটেরিয়া সেটাকে ক্রিটিসাইজ করা হয়েছে, যে ফাইন্যান্স কমিশনও এর আগে কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি জনসংখ্যা হিসেবে 1971-এরই ডেটাকে রাখা হতো, বাট বর্তমানে এই যে লাস্ট ফাইন্যান্স কমিশন ছিল, 15th ফাইন্যান্স কমিশন, তারা কিন্তু পপুলেশন হিসেবে 2011-র ডেটাকে ইউজ করেছে, যেটা একটা প্রবলেমেটিক বিষয়। কেননা 2011-র ডেটাকে ইউজ করার কারণে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের যে পপুলেশন রয়েছে সেটা কম হবার কারণে তাদের কাছে কিন্তু টাকাও কম যাচ্ছে। বাট অবশ্যই ফাইন্যান্স কমিশন আরও একটা ইস্যু রেখেছে, সেটা হচ্ছে 1971-এর পরে তুমি পপুলেশনকে কন্ট্রোল কীরকম করেছো, এবং দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো রয়েছে তারা যেহেতু কন্ট্রোল ভালো করেছে তাই তাদের কাছে এই তরফ থেকে বেশি টাকা যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে রাইটার আরও একটা জিনিস আর্গিউ করেছেন, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। আমরা যদি দেখে থাকি ফাইন্যান্স কমিশনের বেশিরভাগ যে টাকা দিয়ে থাকে তার সবচেয়ে বড় চাঙ্কটা গিয়ে থাকে পার ক্যাপিটা ইনকাম বেসিসে। এই যে পার ক্যাপিটা ইনকাম রয়েছে, আমরা কি লক্ষ্য করে থাকি, উত্তরপ্রদেশের জিডিপি যে রয়েছে সেটা কেরালার থেকে বেশি, কিন্তু কিন্তু উত্তরপ্রদেশের জনসংখ্যাও 23 কোটি। এত বেশি জনসংখ্যা হবার জন্য তাদের অত বড় জিডিপিও এতগুলো ভাগে ভাগ হয়ে মাথাপিছু আয় খুবই কম দেখানো হয়। তো এই যে মাথাপিছু আয়, এটা কিন্তু জনসংখ্যার সাথে সিনোনিমাস হিসেবে যাচ্ছে। জনসংখ্যা যত বাড়ছে মাথাপিছু আয় তত আমাদের কম দেখা যাচ্ছে। তো এর ফলে মাথাপিছু আয় যে রয়েছে সেটার ক্ষেত্রে যেরকম ফাইন্যান্স কমিশনের সমস্যা রয়েছে সেটাকেও আমাদের ট্যাকেল করা দরকার এবং সেটাকে আমাদের শুধরানো দরকার। এবং অবশেষে ফাইন্যান্স কমিশন অন্য যে বিভিন্ন পপুলেশন কি করে আমাদের কন্ট্রোল করেছে তার বেসিসে যেরকম রিওয়ার্ড করে থাকে, আমাদের আর্টিকেল 81-এও কিন্তু ঠিক একইভাবে আমাদের এই দক্ষিণের রাজ্যগুলোকে রিওয়ার্ড করা যেতে পারে, যে তোমরা পপুলেশন কন্ট্রোল করেছো তাই ঠিক আছে, তোমাদের সিট তো কারা হবে না, বরং এক্সট্রা আরও তোমাদেরকে সিট প্রোভাইড করা হবে, যেরকমটা কানাডার ক্ষেত্রে করা হয়ে থাকে। তো এই যে বিষয়টা রয়েছে মূলত পপুলেশন এবং তার সাথে 1971-এর ডেটা এবং বর্তমান ডেটা হিসেবে ডিলিমিটেশন যেটা 2026-এ করা হবে সেটা নিয়ে কিন্তু এই আর্টিকেলটাতে মূলত বলা হয়েছে। আশা করি তোমাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। নেক্সট যদি আমরা দেখে থাকি তাহলে আমরা দেখব মালদ্বীপসের নতুন প্রেসিডেন্ট এসছে, যার নাম হলো বা যার বলতে পারো ডাক নাম যে রয়েছে সেটা হলো মুইজুস। জেনারেলি মালদ্বীপসের যে প্রেসিডেন্ট রয়েছে যার নাম হলো মোহাম্মদ মুইজু। এই মোহাম্মদ মুইজু রিসেন্টলি যে মালদ্বীপস রয়েছে, মালদ্বীপসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু জিতেছে। এবং আমরা যদি লক্ষ্য করে থাকি এর আগে যে আমাদের আব্দুল গায়ুম ছিল এই মালদ্বীপসের রাষ্ট্রপতি, তিনি ছিল চায়নার পাপেট এবং তার 11 বছরের জেল হয়েছে বিভিন্ন কারাপশনের চার্জে। তাকে যখন ইলেকশনে দাঁড় করানো হয় না তখন কিন্তু এই পিপলস ডেমোক্রেটিক পার্টি যে রয়েছে সেই পার্টির তরফ থেকে, অর্থাৎ সেই গায়ুমের পার্টির থেকেই কিন্তু আমাদের এই মোহাম্মদ মুইজু যে রয়েছে তাকে দাঁড় করানো হয়। এবং এই যে মোহাম্মদ মুইজু রয়েছেন তিনি কিন্তু যখন বলতে পারো ইলেকশনের ক্ষেত্রে ক্যাম্পেইন করেন সেই সময়ে তিনি কন্টিনিউয়াসলি প্রো চায়না এবং অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট দিয়েছেন। তিনি কিন্তু এর আগে বারবার বলেছেন যে ভারত যে রয়েছে ভারতের সেনাকে তিনি মালদ্বীপস থেকে বের করে দেবেন। এবং বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি তিনি জিতে গিয়েছেন এবং জেতার পরেও কিন্তু তিনি ঠিক একইভাবে ভারতের বিরুদ্ধেই বলেছেন। তো এই যে ইস্যুটা, যেখানে ভারতের একটা অন্যতম বড় স্ট্র্যাটেজিক পার্টনার মালদ্বীপস, তার রাষ্ট্রপতি যখন অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট এবং প্রো চায়না টিমে যাবার কথা বলে, সেটা ভারতের জন্য কিন্তু একটা বড় স্ট্র্যাটেজিক থ্রেট ক্রিয়েট করে থাকে। এবং এই যে একটা বড় স্ট্র্যাটেজিক থ্রেট ভারতের জন্য ক্রিয়েট হচ্ছে, এটাকে ট্যাকেল করা কিন্তু ভারতের জিওপলিটিক্সের জন্য বা ভারতের ডিপ্লোম্যাসির জন্য একটা বড় বলতে পারো আগামী দিনগুলোতে বাধার সৃষ্টি হতে পারে। কেননা আমরা যদি লক্ষ্য করে থাকি আমাদের এবং ভারত এবং মালদ্বীপসের যে সম্পর্ক রয়েছে সেটা বহু পুরনো। আমরা বহু সময় ধরে কিন্তু হিস্টোরিক্যালি একটা খুবই ক্লোজ পার্টনারশিপ বলতে পারো রেখে আসছি। কেননা আমাদের মধ্যে খুব বেশি দূরত্ব যে রয়েছে সেটা নেই, কেননা আমরা মিনিকয় দ্বীপ থেকে মালদ্বীপস যদি দেখে থাকি সেটার দূরত্ব খুব বেশি নয় একদম। এর সাথে সাথে মালদ্বীপসের যে সিকিউরিটি ইন্টারেস্ট রয়েছে সেটাও তারা ভারতের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। আমরা ক্রমাগত দেখে থাকি ভারতের যে হেলথ সিস্টেম রয়েছে সেই ক্ষেত্রে হেলথ
ট্যুরিজমের জন্য মালদ্বীপসের প্রচুর ব্যক্তিকে কিন্তু ভিসা প্রোভাইড করা হয়, তারা চিকিৎসার জন্য ভারতে এসে থাকে। এর পাশাপাশি তারা শিক্ষার ক্ষেত্রে ভারতে এসে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারতের তরফ থেকে মালদ্বীপসকে সাহায্য করা হয়। এবং এই ক্ষেত্রে এই কারণগুলোর জন্য আমরা লক্ষ্য করতে পারি ভারতের যে নেইবারহুড পলিসি রয়েছে এবং তার সাথে ভারতের যে সাগর ইনিশিয়েটিভ রয়েছে, যেটার অর্থ হলো সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন, অর্থাৎ এই সমগ্র অঞ্চলের সকলে মিলে একসাথে আমরা গ্রোথ করব এবং নিজস্ব সিকিউরিটি মেনটেন করে থাকবো, পারস্পরিক একে অপরের সিকিউরিটিকেও দেখে থাকবো। সেই সাগর ইনিশিয়েটিভের ক্ষেত্রে ভারত কিন্তু মালদ্বীপসে যথেষ্ট বেশি প্রোগ্রেস করেছিল বিগত সময়গুলোতে, যখন আমাদের মোহাম্মদ সোলি যে রয়েছেন তিনি সেখানকার প্রেসিডেন্ট ছিলেন। বাট বর্তমানে তার হেরে যাবার ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারছি এখন কিন্তু চায়না পুনরায় আবার সেই আব্দুল গায়ুমের সময়ে যেভাবে মালদ্বীপসে নিজস্ব বলতে পারো এক তরফ থেকে হেজিমনি চালিয়েছে, সেটা হয়তো ফিরে আসতে পারে এবং বেজিং যে রয়েছে সে তার ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক প্ল্যান যে রয়েছে সেটা কিন্তু নিয়ে আসতে পারে পুনরায় মালদ্বীপসের ক্ষেত্রে। বাট এরকম নয় যে ভারত যে রয়েছে ভারত মালদ্বীপসের ক্ষেত্রে কিছুই করছে না। ইনফ্যাক্ট মালদ্বীপসের ক্ষেত্রেও সম্ভবত সেটা ইলেকশন ক্যাম্পেইনের ক্ষেত্রে বলা হয়েছে, যখন তারা অ্যাকচুয়ালি এসে থাকবেন শ্রীলঙ্কার যে ইকোনমিক কন্ডিশন রয়েছে সেটা দেখে থাকবে, তারা হয়তো ততটা প্রো চায়না গিয়ে থাকবে না যতটা ইলেকশনের সময়ে বলা হয়েছে। বাট নিশ্চিতভাবে এই যে বর্তমান ইলেকশন হয়েছে এবং এর রেজাল্ট যে রয়েছে, যেখানে কিনা আমাদের প্রোগ্রেসিভ পার্টি যে রয়েছে বা পিপিএম যে রয়েছে, সেই পিপিএমের মূল যে এজেন্ডা ছিল যেটা ছিল ইন্ডিয়া আউট, ইনফ্যাক্ট ইন্ডিয়া আউট শার্টের মধ্যে লিখে লিখে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্পেইনও করা হয়েছিল, যদিও সেটাকে কিছুটা থামিয়ে দেওয়া হয়, বাট তা সত্ত্বে গুপ্তভাবে প্রচুর জায়গায় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কিন্তু মালদ্বীপসে চলেছে। তো এই যে ইস্যুগুলো রয়েছে এগুলো কিন্তু ভারত এবং মালদ্বীপসের যে সম্পর্ক রয়েছে সেটাকে খারাপ করছে এবং তার সাথে ভারতের যে মিলিটারি প্রেজেন্স রয়েছে মালদ্বীপসে সেটাও কিন্তু মালদ্বীপসের জনগণ ভালো মতো দেখছিল না। তো এই যে ইস্যুগুলো রয়েছে এবং এর সাথে ভারতের যে মালদ্বীপসের সাথে মূলত বলতে পারো একটা মালে ডেভেলপমেন্ট প্ল্যান ছিল, যেখানে আমাদের মালদ্বীপস যে আছে মালদ্বীপসের ক্ষেত্রে লক্ষ্য করতে পেরে থাকি যে সেখানে প্রত্যেকটা সেগুলো তো একটা আর্কিপেলাগো, মালদ্বীপস হচ্ছে অনেকগুলো দ্বীপপুঞ্জের একটা সমূহ। তো এই দ্বীপগুলোর মধ্যে যে ব্রিজ রয়েছে বা লিঙ্কিং যে প্রজেক্ট রয়েছে সেটাও কিন্তু রিসেন্টলি ভারত করেছিল এবং তার সাথে সাথে এরকম নয় যে শুধু আমাদের গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্ট, আমরা লক্ষ্য করতে পারি কলম্বো সিকিউরিটি কনক্লেভ যে ছিল সেটার ক্ষেত্রেও কিন্তু মালদ্বীপসকে যথেষ্ট সাপোর্টের অ্যাসুরেন্স দেওয়া হয়েছিল। তো এই যে বিভিন্ন বিষয়গুলো এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি মালদ্বীপসের সাথে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। এবং যদি মালদ্বীপস এই ক্ষেত্রে একটা নিউট্রালিটি বা নিউট্রাল একটা অ্যাপ্রোচ ফলো করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সেটা যথেষ্ট ভালো হয়ে থাকবে ভারতের জন্য। কেননা ভারত এই ক্ষেত্রে এটা নয় যে হেজিমনি নিজস্ব ক্রিয়েট করতে চাচ্ছে, অ্যাটলিস্ট ভারতের পক্ষে যদি এই নতুন গভর্নমেন্ট কিছুটা নিউট্রালও থেকে থাকে, অর্থাৎ ভারতকে এক্সট্রা অপরচুনিটি দিতে হবে যে সেটা নয় নিউট্রাল থাকো, বাট চায়নাকে এক্সট্রা অপরচুনিটি দেবে না, চায়নার ওখানে বেস তৈরি করতে যাতে না দেওয়া হয়, এই সমস্ত কিছু কিন্তু আমাদের দেখতে হবে। এবং এই কারণেই কিন্তু আজকের এই আর্টিকেল যে রয়েছে, এটা বাদেও আরও একটা আর্টিকেল রয়েছে যেখানে বলা হয়েছে পিএম মোদির যে নোট রয়েছে সেটা কিন্তু এই মালদ্বীপসের যে প্রেসিডেন্ট রয়েছে তাকে পাস করা হয়েছে এবং এই ক্ষেত্রে নিশ্চিতভাবে সেই যে নোট রয়েছে সেখানে একটা নিউট্রালিটির অবশ্যই কিন্তু আবেদন থাকতে পারে। এর সাথে আমরা যদি আজকে নেক্সট আর্টিকেল দেখি সেটা ইমার্জেন্সি এরা। দেখো এখানে এর আগের দিন কালকের নিউজে আমরা যখন নিউজ ক্লিকে রেট হয়েছিল, যেটাতে কিনা মূলত আমরা লক্ষ্য করতে পারি কদিন আগে আমাদের নিউ ইয়র্ক টাইমস থেকে একটা নিউজ পাবলিশ করা হয় যে চায়না যে রয়েছে, চায়না ইউএসের কিছু ব্যক্তির দ্বারা বা অন্যান্য ব্যক্তির দ্বারা ইন্ডিয়া সমেত অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু বলতে পারো একতরফে পেইড প্রমোশন বা পেইড বিভিন্ন এজেন্ডা চালাচ্ছে এবং তার মধ্যে একটা নাম ছিল কিন্তু আমাদের নিউজ ক্লিক যে রয়েছে নিউজ ক্লিকের। তো নিউজ ক্লিকের ওপরে এই যে বলতে পারো অ্যালিগেশন রয়েছে এটা কিন্তু বিগত সময় ধরে বারবার আসছিল যে চায়নার থেকে টাকা নিয়ে তারা ইন্ডিয়ার অ্যাগেনস্টে বিভিন্ন কিন্তু পোস্ট করে আসছে এবং বিভিন্ন এজেন্ডা চালিয়ে আসছে। তো সেটার অ্যাগেনস্টেই কিন্তু মূলত আমাদের এই রেটটা করা হয়েছে এবং তার ফাউন্ডার যে রয়েছে তার এগেনস্টে ইউএপি এর যে অ্যাক্ট রয়েছে সেটাও কিন্তু লাগু করা হয়েছে। বাট এই যে অবস্থা, এই অবস্থাটাকে মূলত আমাদের কিন্তু এখানে এমার্জেন্সির সময়ের সাথে তুলনা করা হয়েছে, বাট এটা এক্স্যাক্টলি সহমতভাবে অবশ্যই কিন্তু পোষণ করা যায় না। বাট
নিশ্চিতভাবে আমরা লক্ষ্য করতে পারি এই যে 9 দিনের টার্ম বা 9 দিনের জন্য যে জেল হেফাজতে পাঠানো হয়েছে ফাউন্ডারকে, আমরা লক্ষ্য করব যে বা পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে দেখব যে কিভাবে এটা হয়ে থাকে। এবং আমাদের প্রেস যে ফ্রিডম রয়েছে, প্রেস ফ্রিডম নিয়েও কিন্তু এটা নিয়ে ইস্যু তোলা হয়েছে। বাট এগুলো সব জেনারিক ইস্যু। এই সমস্ত কিছু অলরেডি কালকের যে নিউজ পেপারের নোট রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের এই যে পার্ট রয়েছে এটা পড়তে কোনো অসুবিধা হবে না, এবং অবশ্যই এটা কিছুটা পলিটিক্যালি মোটিভেটেড, এই কারণেও আমি এটাকে ডিসকাস করব না। ওকে, তো আজকে তোমাদের যে সেশন রয়েছে সেটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। যদি এক্সট্রা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। হ্যাভ এ গুড ডে হেড। থ্যাংক ইউ। আশা করছি সেশনটা তোমাদের খুব ভালো লেগেছে। ওকে।